চল মেরে ঘোরে টিক টিক টিক। হেঁটে যেতে ইচ্ছা করছে না, দেখে খালি মনে হচ্ছে সারাদিন বসে থাকি। বিদায় বন্ধু, আবার হবে দেখা। অসাধারণ সুন্দর মুহূর্ত কাটালাম, এখনো লেকটাকে দেখতে পাচ্ছি স্টিল। এটাই দেখার যে কতক্ষণ আর প্যাংগং লেককে আমরা দেখতে পাবো। তো আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম চুশুল গ্রামে ঢোকার পরে। আর রাস্তা দেখুন কত বাজে রাস্তা, গুড়গুড় 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 করে আমরা যাচ্ছি। চেকপোস্টে আর্মির লোকেরা আমাকে স্যালুট করছে, সালা আমার তো অকাতই নেই। এই হলো হানলে যাওয়ার রাস্তা। দেখুন তো মোড়ে প্লেন ফেল হচ্ছে, মনে হচ্ছে না মোড়ে প্লেন ফেল। আরে আমরা তো হানলে যাওয়ার কথা ছিল, আমি তো জয়সলমীরে চলে এসেছি। পাহাড়টাই বালি, এখানে ক্যাম্পিং করছে সবাই। গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। আজকে আমাদের ডে 13 আর আমরা কিন্তু আছি আজকে প্যাংগং লেকের একটা কটেজে। কটেজটার নাম হচ্ছে প্যাং টিএসও ক্যাম্প অ্যান্ড রেস্টুরেন্ট। আগামী পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা দুর্বুক থেকে কিভাবে প্যাংগং এ আসলাম। সুন্দর 40 কিলোমিটার রাইড করে প্যাংগং এ চলে এসেছি। তার সাথে কিন্তু আমরা করেছিলাম মার্সিমিকলা। যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নিন। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে প্যাংগং থেকে চলে যাব সোজা হানলে। তো এই প্যাংগং লেক কিন্তু ওয়ান অফ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট লেক, মানে এটা কিন্তু সল্ট ওয়াটার লেক আরো বলা হয়। প্রচুর লোকজনের সাথে গল্প করছিলাম, আমরা গল্প করতে করতে জানতে পারলাম যে শীতকালে এই লেক মানে অক্টোবর 15 পর থেকে এইখানে মোটামুটি সময় ম্যাক্সিমাম কটেজ বন্ধ হয়ে যায়। আর শীতকালে এই লেক, উইন্টার সিজন চলে আসে, এই লেক পুরো জমে যায়। তো সেই দেখা তো সম্ভব না আমাদের পক্ষে, এত দূর থেকে আসা। তো যাই হোক চলুন ওই রোদের ওই জায়গাটায় যাই, পিছনে রোদ আছে, ওখানে গিয়ে একটু আবার আপনাদেরকে দেখাচ্ছি প্যাংগং লেকের সামনেটা। চলুন। তো কাল রাতের বেলা তো অন্ধকারে আমরা আপনাদের সেরকমভাবে কিছু দেখাতে পারিনি। তো দেখুন প্যাংগং লেকের সামনে কিন্তু প্রচুর কটেজ রয়েছে, প্রচুর। দেখুন কটেজে ভরে পড়ে আছে। আর এখানে কিন্তু কোনো প্রি বুকিং সিস্টেম আপনাকে করতে হবে না। আপনি আসলে কোনো না কোনো কটেজ পেয়ে যাবেন। 500 টাকা থেকে পার হেড শুরু করে 1000 টাকা 2000 টাকা, যেরকম প্রিমিয়াম লোকেশন সেরকম প্রিমিয়াম ভিউ দিয়ে আপনারা কটেজটা পেয়ে যাবেন। অবশ্যই আমরা যে কটেজটা ছিলাম সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। কাল রাত্রিবেলা অন্ধকারে সেভাবে দেখাতে পারিনি। এইটা হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে আমরা সকালে ব্রেকফাস্ট করব। চা খেয়েছি, প্যাং টিএসও ক্যাম্প অ্যান্ড রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের কটেজ। এইটা দুটো কটেজ আছে, আমরা এই রুমটা নিয়েছি। কাল রাত্রেবেলা আপনাদেরকে রুমের ভিতরে অলরেডি দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বাইরেটা, দেখে সুন্দর মনে হচ্ছে যেন বেড়ার তৈরি, বাট এটা অ্যাকচুয়ালি কাঠের আর প্লাইউডের তৈরি। একবার আমার পিছনে প্যাংগং লেকটাকে দেখুন, কত সুন্দর একটা ব্লু কালার, মানে ডার্ক ব্লু যে কালারটা হয় না, মানে তুতে কালার যেটাকে বলে, সেই রকম একটা অসাধারণ সুন্দর কালার দেখাচ্ছে। আর এই প্যাংগং এখানে যত কটেজ আছে না, এখানে কিন্তু রাত্রিবেলা 10:30টার পর লাইট থাকে না, কারণ এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, এখনো এসে পৌঁছায়নি। জেনারেটরের মাধ্যমে চলে, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10:30টা পর্যন্ত ইলেকট্রিসিটি থাকে। আপনাকে তার মধ্যে সমস্ত ডিভাইস আপনাকে চার্জ দিয়ে রাখতে হবে। এবার আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে রওনা দেবো হানলের উদ্দেশ্যে। তাহলে ব্রেকফাস্ট করি, তারপরে আপনার সাথে আবার কথা বলছি। আমাদের এইটা ছিল হচ্ছে ক্যান্টিন, আর এই ছিল আমাদের কটেজ, আর এই হচ্ছে প্যাংগং এর এই পার্টিকুলার জায়গাটাকে আমরা বাই বাই করে এখন আমরা এগিয়ে যাব হানলের উদ্দেশ্যে। ওম নমঃ শিবায়। সবাইকে ভালো রেখো, আমি যেন ভালোভাবে জার্নিটা করতে পারি। কালকে আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। চল মেরে ঘোরে টিক টিক টিক। প্যাংগং এর কালারটা দেখুন একবার খালি, ও ভাই অসাধারণ সুন্দর। ছেড়ে যেতে ইচ্ছা করছে না, দেখে খালি মনে হচ্ছে সারাদিন বসে থাকি। অদ্ভুত কালার, অদ্ভুত। মানে আকাশের রং এত নীল না যতটা নীল লাগছে প্যাংগং এর কালারটা। আমরা তো প্রথমে ভাবছি যে এটা আকাশের রিফ্লেকশন, বাট অ্যাকচুয়ালি কিন্তু না। তো আমরা এই প্যাংগং লেককে পাশে রেখেই আমরা এগিয়ে যাব চুশুল হয়ে ভায়া হানলে। একের পর এক গ্রাম আসবে, সেখানেও অনেকে থাকে। যেমন স্পাকমিক বলে একটা গ্রাম আসছে সামনে 5 কিলোমিটার আগে। তো স্পাকমিকেও অনেকে থাকে, কারণ ওখান থেকেও প্যাংগং লেকের সুন্দর ভিউ এনজয় করা যায়। 4 কিলোমিটার পর স্পাকমিক। তো আমাদের যাত্রাপথে যত রাইডার্সরা আসছে যাচ্ছে, ম্যাক্সিমাম 90 থেকে 95% লোক সবাই হচ্ছে লে থেকে বাইক নিয়ে আসছে। মানে লে থেকে বাইক রেন্ট নিয়ে তারপরে এখানে ঘুরতে আসছে। এখন অবধি এমন কারোর সাথে দেখা হলো না যারা একেবারে তাদের বাড়ি থেকে বাইক নিয়ে এসছে, সমস্ত লাগেজ ফ্যাগেজ নিয়ে এসে ঘুরতে এসছে। স্পাকমিক প্রচুর থাকার জায়গা দেখুন এখানে।
কটেজ আছে প্রচুর। এবার তো হচ্ছে একদম লেকের পাশ দিয়ে যাব, আর সামনে 8 কিলোমিটার আগে আসছে এর পরের গ্রাম, যেটা নাম হচ্ছে মান। তো আমরা প্রথমে পার হলাম হচ্ছে স্পার্কমিক, যেখানে আপনারা থাকার অপশন পেয়ে যাবেন, মেডিকেল ফ্যাসিলিটি পাবেন, পেট্রোল কিন্তু এখানে কোথাও পাবেন না, খাওয়া দাওয়ার অপশন পেয়ে যাবেন, টাওয়ার পেয়ে যাবেন আপনারা, বিএসএনএল এর নেই, এয়ারটেলের পোস্টপেড কানেকশন আপনারা পেয়ে যাবেন। আর এবারে আসছে মান, সামনে 8 কিলোমিটার আগে। তো চলুন আমরা এগিয়ে যাই মানের দিকে। চুসুল থেকে আমরা বাঁদিকের রাস্তাটা ধরবো টুয়ার্ডস হানলে। আমি কিন্তু একদম প্যাংগং লেকের সাথে সাথেই চলছি দেখুন। আর এখন যেহেতু সিজন এন্ড, বর্ষাও শেষ হয়ে গেছে, এখন আস্তে আস্তে শীতকাল আসছে, তো লেকের জল অনেকটাই কমে যাচ্ছে, বাট পুরো কমবে না। এরপরে কিন্তু এই লেকটা পুরো জমে যাবে। সকালবেলা আপনাদেরকে বলেছিলাম যে এই লেকের জলটা এরপরে কমে যাবে। আর 6 কিলোমিটার পরেই আসছে মান। রাস্তা কিন্তু অসাধারণ সুন্দর রাস্তা। মান ভিলেজ আর 2 কিলোমিটার ভিউ। ও ভাই, প্যাংগং লেক এদিকে, এদিকে পাহাড়, অসাম অসাম অসাম। আমার নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মান ভিলেজ। আর এইখানেও কিন্তু আপনারা হোমস্টে এর অপশন পেয়ে যাবেন, কটেজের অপশন পেয়ে যাবেন, থাকা খাওয়া মেডিকেল ফেসিলিটি সব কিছু পেয়ে যাবেন। এমনকি মেকানিকও আমি দেখতে পেলাম এখানে এক জায়গায়। তো মান ভিলেজেও আমার বিএসএনএল এর নেটওয়ার্ক কাজ করছে না, সুরজিতের এয়ারটেল পোস্টপেড কানেকশন কাজ করছিল। এখান থেকে একবার প্যাংগং লেকটাকে দেখুন। এইটা হচ্ছে মান ভিলেজ। এই মান ভিলেজ থেকে প্যাংগং লেকটা কত সুন্দর দেখা যাচ্ছে। আকাশ কিন্তু দেখুন পুরো নীল, তার মাঝখানে সাদা সাদা মেঘ। তো মান ভিলেজ আপনাদেরকে দেখালাম। মান ভিলেজের ড্রোন শট নিতে নিতে সুরজিৎ হঠাৎ করে হাজির। তো সবার প্রথমে আসলো স্পার্কমিক, তারপরে আসলো মান, মিরাগ আসছে 11 কিলোমিটার আগে। তো এইরকম 3টে গ্রাম আমরা পার করব, তারপরে চুসুল হয়ে আমরা বেরিয়ে যাব। আর এই জায়গাটায় দেখুন একবার কালারটা, একটু গ্রিন গ্রিন দেখাচ্ছে, ব্লু ব্লু দেখাচ্ছে, একটু পিত্ত পিত্ত কালার দেখাচ্ছে, অদ্ভুত টাইপ। আবার বেগুনিও দেখাচ্ছে ওই ছোট্ট জায়গাটায়। কন্টিনিউ কিন্তু আমরা 17 কিলোমিটার পার করে চলে এসেছি। এখনো কিন্তু আমার সাথে প্যাংগং লেক রয়েছে। অনেকটা প্যাংগং লেকের থেকে একটু দূরে চলে এসেছি, আবার যাবো কাছে, কোনো ব্যাপার না। রাস্তা একটু ঘুরে আবার ওই দিকে চলে যাব। ও ভাই, টার্ন নিতেই দেখুন কত সুন্দর একটা ভিলেজ, মিরাক। আর আপনারা দেখুন গাছের কালারগুলো কিরকম হলদে হলদে লালচে লালচে হয়ে গেছে। এটার কারণটাই হচ্ছে যে সামনে শীতকাল। আপনারা যদি একদম আগস্টে আসতেন বা সেপ্টেম্বরের শুরুর দিকে আসতেন, তাহলে দেখতে পেতেন এগুলো পুরো গ্রিন। আর এই মিরাকেও কিন্তু এসে অনেকে স্টে করে, এখানে কিন্তু স্টের অপশন রয়েছে। এখানে দেখুন আমচি রিসোর্ট অ্যান্ড ক্যাম্পিং, প্রচুর ক্যাম্প অ্যান্ড রিসোর্ট এখানে রয়েছে। তো আপনারা খাওয়া দাওয়া, থাকার অপশন, নেটওয়ার্ক, ইলেকট্রিসিটি আপনারা হয়তো ওইরকমই পাবেন সন্ধ্যেবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত, কারণ গোটা প্যাংগং এর কোথাও ইলেকট্রিসিটি নেই, যেটা আমরা শুনলাম। আর এই যে ইলেকট্রিক পোলটা দেখছেন না আপনারা, এই ইলেকট্রিক পোলটা শুনলাম যে এটা হচ্ছে আর্মিদের ক্যাম্পের জন্য ইলেকট্রিক পোল। কারণ প্যাংগং লেকের পশ্চিম দিকে আপনারা দেখেছিলাম যে একদম আর্মি ক্যাম্প রয়েছে। তো লোকালসরা বলছে যে এই ইলেকট্রিক পোলটা আর্মিদের ইলেকট্রিক পোলস। দেখুন কত কটেজ তৈরি হচ্ছে, দেখুন এখানে একটা কটেজ তৈরি হচ্ছে। প্যাংগং এ কিন্তু থাকার অপশন আপনি প্রচুর। খাকটেট, স্পার্কমিক, তারপরে মান, তারপরে মিরাক, এবার হচ্ছে খাকটেক। সামনে 4 কিলোমিটার আগে এদিকে প্যাংগং লেক দেখবেন, আর এদিকে স্নো পিক মাউন্টেন দেখবেন। অসাধারণ ভিউ, অসাধারণ। তো এবার মিরাক থেকে 4 কিলোমিটার আগে চলুন খাকটেকের দিকে। আমরা পৌঁছে গেছি খাকটেক। এখানে একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি ওই দিকে, সেই 3 ইডিয়টস এর স্কুটার আর সেই ড্রামগুলো, বসার জায়গাগুলো লেখা রয়েছে। সুন্দর একটা ভিউ। আর এখানেও কিছু হোমস্টে তৈরি হচ্ছে, এখনো সেইভাবে জায়গাটা পপুলার হয়নি। এই যে দেখুন লাস্ট লেক ভিউ পয়েন্ট খাকস্টেট। হয়তো এবারই আমরা লেকটাকে ছেড়ে চলে যাবো, কারণ লেকে এদিকে লেক আর এদিকে রাস্তাটা আমাদের এদিকে উপরে উঠে যাচ্ছে। তো হয়তো আমরা আর প্যাংগং লেক দেখতে পাবো না। তো খাকস্টেট হচ্ছে লাস্ট ভিলেজ যেখানে প্যাংগং লেকের জন্য থাকার সুবিধা রয়েছে। খাকস্টেটে এখনো সেইভাবে তৈরি হয়নি, বাট আগামী সুদূর ভবিষ্যতে এখানেও আপনারা থাকতে পারবেন। প্যাংগং লেককে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর রাস্তা আমাদের উল্টো দিকে ঘুরবে। তো আমাদের এখন নেক্সট পয়েন্ট হচ্ছে চুসুল, তারপরে ওখান থেকে হানলে। অসাধারণ সুন্দর মুহূর্ত কাটালাম একটা গোটা দিন প্যাংগং লেকের সাথে। এখনো লেকটাকে দেখতে পাচ্ছি স্টিল, আর একটু বাদে আর দেখতে পাবো না, কারণ রাস্তার দিকে ঘুরে যাবে। দারুণ সুন্দর মেমোরি গ্যাদার করলাম প্যাংগং লেকের সাথে।
খাকটেক থেকে আমরা এখনো 2 কিলোমিটার প্রায় পার করে চলে এসেছি। রাস্তা একটু খারাপ, আমরা কিন্তু এখনো প্যাংগং লেক দেখতে পাচ্ছি। এটাই দেখার যে কতক্ষণ আর প্যাংগং লেককে আমরা দেখতে পাবো। দেখুন প্যাংগং লেকটা কিন্তু এদিকে আর নেই, ওই দিকে চলে যাচ্ছে, যেদিকটা চাই না আমরা সোজা চলে যাবো এইদিকে। তো প্যাংগং লেক আর আমাদের ডেস্টিনেশন দুটো কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। আমাদের ক্যাম্প থেকে 40 কিলোমিটার চালানোর পরে মোটামুটি এবার প্যাংগং লেক ওই দিকে চলে গেছে, আর আমরা এবার সোজা চলে যাচ্ছি। তো আমরা আর দেখতে পাবো না প্যাংগং লেককে। বিদায় বন্ধু, আবার হবে দেখা কখনো আসলে। দাঁড়াও, চুসুল 15 কিলোমিটার সামনে থেকে বাদিক, রজাংলা ওয়ার মেমোরিয়াল বাদিক। তো চুসুল 15 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে, আর রজাংলা ওয়ার মেমোরিয়াল 28 কিলোমিটার। তো আমরা রজাংলা ওয়ার মেমোরিয়াল হয়ে যাব। তো এখন মোটামুটি 28 কিলোমিটার। তো এখন সোজা আমাদেরকে 28 কিলোমিটার যেতে হবে, যেটা বাদিক নেবে হচ্ছে চুসুল আর রজাংলা ওয়ার মেমোরিয়ালের দিকে। সুন্দর ল্যান্ডস্কেপটা দেখুন একবার, পাহাড়ের সামনে একটা ভ্যালির ঘাসগুলো সবুজ থেকে এখন হয়ে গেছে অরেঞ্জ, একটু গেরুয়া গেরুয়া কালার, একটু হলদে হলদে কালার। আর অদ্ভুতভাবে এখানে আকাশটা একটু কেমন যেন মেঘলা মেঘলা ঠেকছে। ও ভাই, সূর্যটার কালারটা মানে সূর্যের চারপাশটা কি দেখা যাচ্ছে, মানে ক্যামেরাতে কি দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। অদ্ভুত লাগছে, অদ্ভুত। ভ্যালিটার থেকে জাস্ট সামনে এগোলাম, আর এখানে দুটো রাস্তা, একটা বাদিকে চলে যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে। আমরা এই ক্যাফেতে জিজ্ঞাসা করলাম, তো বললো যে এই রাস্তাটা যেতে, কারণ এই রাস্তাটা ঠিকঠাক পড়বে এবং রাস্তাটা ভালো আছে, এই রাস্তাটা একটু ঘুরে হবে। তো আমরা এই রাস্তাটা দিয়েই যাচ্ছি, চলো। তো রাস্তা তো এখনো অবধি মোটামুটি আমরা 51 কিলোমিটার চালিয়ে ফেলেছি, এখন অবধি রাস্তা ভালো। তো হানলে যাওয়ার পথে দেখি চুসুল পর্যন্ত বা হানলে পর্যন্ত রাস্তা কিরকম থাকে, আপনারা তো দেখতেই পারবেন। তো চলুন এগিয়ে যাই। দেখুন এই রাস্তাগুলো কিন্তু একেবারে নতুন তৈরি হয়েছে, এমন না যে অনেক পুরনো রাস্তা, খুব নতুন তৈরি হয়েছে। দেখুন একটু ব্রিজ টাইপের করে দিয়েছে, নিচে নদী, নিচে ওয়াটার স্ট্রিম যায়, তার জন্য ব্রিজটা করে দিয়েছে। চলুন আমরা এগিয়ে যাই, কপালে যা আছে বাকিটা তো কপালের উপর ছাড়তেই হবে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন অদ্ভুত সুন্দর গ্রামটা, চুসুল গ্রাম। হ্যালো, গাছগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, মানে গাছের কালারগুলো এত সুন্দর লাগছে। আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম চুসুল গ্রামে ঢোকার পরে। এদিকে একটা ব্রিজ রাস্তা, কোথায় টাওয়ার দেখা যাচ্ছে, আর এদিকে রাস্তা একটা। তো আমরা চলে যাব সোজা, এদিকে একটা ব্রিজ। তো নর্মালি কি হয়, গুগল ম্যাপে তো দুটো মোড থাকে, একটা হচ্ছে নর্মাল জিপিএস মোড, আর একটা থাকে হচ্ছে স্যাটেলাইট ভিউ। স্যাটেলাইট ভিউ সিলেক্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গাটায় আছেন, তখন আপনি ওই রাস্তাটা সিলেক্ট করে ওইভাবে যেতে পারবেন সোজা। তো আমরা ফাইনালি স্যাটেলাইট ভিউটা সিলেক্ট করে একটু দাঁড়িয়ে দেখে নিলাম যে কোন জায়গাটা যাচ্ছি। এইবার আমরা সোজা গিয়ে একদম মেন রাস্তাটা কানেক্ট করব। আর এই রাস্তার নাম হচ্ছে সাকালা রোড। রাস্তাটা মোটেও ভালো নেই, সামনে একটা ওয়াটার ক্রসিং দেখতে পাচ্ছি, ছোট্ট ওয়াটার ক্রসিং, সুন্দর করে আস্তে করে পার করে চলে গেলাম। এই রাস্তাটা একটু খারাপ আছে মনে হচ্ছে, সামনে কতদূর খারাপ আমি জানি না। এই রাস্তাটার নাম হচ্ছে সাকালা রোড। এটা কোনো মেমোরিয়াল হবে, হয়তো আর্মিদের কোনো মেমোরিয়াল। লেখা আছে আ বডি অফ চুসুল ব্রেভ হার্ট। আচ্ছা, এটা একটা মেমোরিয়াল ছিল, কোনো সেনাদের মেমোরির উদ্দেশ্যে বানানো। আর রাস্তা দেখুন কত বাজে রাস্তা, গুড়গুড় 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 করে আমরা যাচ্ছি। তো ভালোই অবস্থা খারাপ, রাস্তা গড়গড় করছে রাস্তা। সামনে আসছে রজাংলা ওয়ার মেমোরিয়াল। 114 জন শহীদ হয়েছিলেন এই রজাংলাতে, তাদের স্মরণে এখানে একটা ওয়ার মেমোরিয়াল রয়েছে। আর রাস্তা কিন্তু কন্টিনিউ আমরা 8-10 কিলোমিটার চালিয়ে ফেললাম, এই একই রকমের রাস্তা, পুরো দমে কাজ চলছে, হাইওয়ে টাইপের তৈরি হচ্ছে রাস্তা। তো আমরা চুসুল গ্রাম থেকে 13 কিলোমিটার পার করে চলে এসেছি রিজাংলা ওয়ার মেমোরিয়াল।
আমার পিছনে দেখতে পাচ্ছেন রেজাংলা মেমোরিয়াল লেখা রয়েছে, আর দেখুন ভারতের পতাকাটা কি সুন্দর উড়ছে। আর এই ওয়ার মেমোরিয়ালটা কিন্তু বিশেষ করে বানানো হয়েছিল ইন্ডিয়া চায়না যুদ্ধের মেমোরি হিসেবে। এখানে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, হলদে হলদে টাইপের পাহাড়টা, ওই পাহাড়ের পিছনে হচ্ছে চায়না বর্ডার, আর ঠিক ওই পাহাড়ের ওখানেই হয়েছিল যুদ্ধটা। আর এই যুদ্ধে আমাদের ইন্ডিয়ার থেকে 114 জন সৈন্য শহীদ হয়েছিল, আর চায়নাতে অ্যাপ্রক্সিমেটলি 1030 জন সৈন্য শহীদ হয়েছিল। সেই 114 জন শহীদের স্মরণে এই রেজাংলা ওয়ার মেমোরিয়ালটা তৈরি হয়েছে। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে সাজানো রয়েছে। আপনি যখন এখানে এন্ট্রি করবেন, আপনার একটা যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ লাগবে, আইডি প্রুফ দিয়ে ওরা এন্ট্রি করাবে। তারপরে মোটামুটি একটা গ্রুপ অফ পিপল হলে আপনাকে এখানকারই আর্মির লোকেরা গাইড হিসাবে আপনাকে সমস্ত জায়গাগুলো সুন্দর সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবে। এদিকে আমার ডান দিকে একটা মিউজিয়াম আছে, বাদিকেও একটা মিউজিয়াম আছে, আর এখানে একটা ক্যাফেও আছে যেখানে খাওয়া দাওয়া করা যাবে। আর এই যুদ্ধটা হয়েছিল, যেটা বললাম যে ইন্ডিয়া চায়নার যে যুদ্ধটা, এটা কিন্তু 1962 সালের 18ই নভেম্বর এই যুদ্ধটা হয়েছিল। 2021 সালের 18ই নভেম্বর কিন্তু এই ওয়ার মেমোরিয়ালটা উদ্ঘাটন করা হয়েছিল। 1962 সালের পরে 114 জন জওয়ান যে মারা গেছিল, তার 114 দিনের মধ্যেই এখানে একটা মেমোরিয়াল কোনো রকমে বানানো হয়েছিল শহীদ হিসেবে, কিন্তু সেটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে 2021 সাল থেকে। আপনারা যখন হানলে যাবেন প্যাংগং থেকে, চুসুলের পরে 13 কিলোমিটার পরে, তো এখানে ঘুরে যাবেন, ভালো লাগবে। তো রাজাংলা ওয়ার মেমোরিয়াল দেখলাম, ক্যাফেতে খাওয়া দাওয়া করলাম, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব হানলের উদ্দেশ্যে। ভালোই ছিল ওয়ার মেমোরিয়ালটা। আর ক্যাফেতে আমরা ম্যাগি খেলাম, 60 টাকা করে রেট নিয়েছে, টোটাল 120 টাকা দুজনের। এটা হচ্ছে রিটার্ন যাওয়ার রাস্তা, এখান দিয়ে আমরা উঠেছিলাম। বেসিক্যালি আমরা এই দিক দিয়ে আসলাম, হানলে হচ্ছে ডান দিকে। ম্যাগিটা ভালো বানিয়েছিল, আর্মির জায়গায় রান্না বান্না ভালোই ছিল। আগের দিনের মধ্যে প্যাংগং লেকের মধ্যে এরকম একটা রিমোট এরিয়া দিয়ে যাচ্ছি, যেখানে না নেটওয়ার্ক আছে না দোকানপাট আছে। আগামী 1 বছরে এই রাস্তা ঠিক হয়ে যাবে। যতদিনে নেক্সট সিজন চালু হবে, আমার ভিডিও দেখে আপনারা যখন আসবেন, তখন আমি আশা করছি যে এই রাস্তাটা তৈরি হয়ে যাবে। আমি তোমাকে ঠেলবো, তুমি একটু উঠবে, উঠে ব্যাকে আসবে, হ্যান্ডেলটাকে এদিক ঘুরিয়ে এদিক মুখ করবে, ঠিক আছে? সামনে এগোচ্ছি, চলো। সূর্য দোকানে আটকে গেছিল। এবার একটা ভালো রাস্তায় কানেক্ট হবো ফাইনালি, লেটস সি। ও ফাইনালি, এতক্ষণ বাদে 77 কিলোমিটারের মধ্যে প্রায় 20 কিলোমিটার পুরো বাজে রাস্তা। মানে বাজে মানে হচ্ছে এই যেরকম চালাচ্ছিলাম এতক্ষণ ধরে আপনারা দেখলেন, এই রকমই বাজে রাস্তা। এই রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, আর নেক্সট 1-2 বছরে আপনাদেরকে এই কষ্টটা আর পোহাতে হবে না। আবার খারাপ রাস্তা, কিন্তু সামনে আবার ভালো রাস্তা আছে। তো প্রায় 25 কিলোমিটার আমরা খারাপ রাস্তা পার করার পর ফাইনালি অনেক ভালো রাস্তা পেলাম। আর সামনে আসছে হচ্ছে সাকালা পাস। এটা হচ্ছে আমাদের ট্রিপের 7th পাস। 15,270 হচ্ছে এই পাসের অ্যালটিটিউড। তো আমরা দাঁড়ালাম না, কারণ আমাদের লেট হয়ে গেছে। তো সোজা আমরা হানলে চলে যাই, কারণ অনেক লেট হয়ে গেছে। আর রাস্তার চক্করে আমাদের অনেকটাই লেট হয়েছে, মানে 25 কিলোমিটার আমরা 2 ঘন্টা ধরে প্রায় পার করেছি। ফাইনালি একটু ভালো রাস্তা পেয়েছি, এবার আমরা একটু টানছি, আর কিছুই না। তাড়াতাড়ি পৌঁছতে হবে আমাদেরকে হানলে, কারণ আমরা চেষ্টা করছি আজকে হানলেতে যদি 1-2 প্লেস আছে হানলেতে ঘুরে দেখার, সেগুলো একটু ঘুরে দেখা যায়। জাস্ট একটা চেকপোস্ট ছিল, চেকপোস্টে আর্মির লোকেরা আমাকে স্যালুট করছে। সালা আমার তো অকাতই নেই, আমাকে স্যালুট করছে। আমিও স্যালুট করে দিলাম, মানে আমার স্যালুট করা তো অবশ্যই দরকার, আমি করে দিয়েছি। ভালো লাগলো।
এখানকার ওয়েদারটা কিন্তু অন্যরকম। আপনারা যদি প্যাংগং লেকের কথা মনে করেন, দেখবেন প্যাংগং লেক যখন আমরা ছিলাম তখন কিন্তু আকাশে কোনো মেঘ ছিল না, বাট আজকের সকাল থেকে দেখছি প্যাংগং লেকের দক্ষিণ পূর্ব দিকে একটু মেঘ মেঘ ছিল। আর আমরা হানলের দিকে যাচ্ছি, এখানে কিন্তু বেশ সুন্দর একটু পেঁজা তুলো মেঘ রয়েছে। এই হলো হানলে যাওয়ার রাস্তা। দেখুন ল্যান্ডস্কেপ দেখুন, তো মোড়ে প্লেন ফেল হচ্ছে, মনে হচ্ছে না মোড়ে প্লেন ফেল। ভাই স্ট্যান্ডটা দেখছি হঠাৎ করে কিসে একটা আওয়াজ হচ্ছে, টুংটাং টুংটাং। স্ট্যান্ডটাই গেছে, স্ট্যান্ডের যে স্প্রিং থাকে সেই স্প্রিংটা পড়ে গেছে। স্ট্যান্ডটাকে আমি আপাতত এখানে বেঁধে রাখি, মোটামুটি বেঁধে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরেই কানের মধ্যে আরো হেলমেট পরে আসি, তো সেরকম ভাবে বোঝা যাচ্ছে না, এত জার্কিং হয়েছে। আমার টেনশন হচ্ছে প্যানিয়ার্স গুলোকে নিয়ে, যে প্যানিয়ার্স গুলো লুজ না হয়ে যায়, লক গুলো সাইড স্ট্যান্ড এরকম লুজ হয়ে গিয়ে স্প্রিং খুলে বেরিয়ে যাবে, এটা অদ্ভুত ব্যাপার। আরে আমরা তো হানলে যাওয়ার কথা ছিল, আমি তো জয়সলমীরে চলে এসেছি। এত বালি, তার উপরে ভাঙা রাস্তা। পাহাড়টাই অ্যাকচুয়ালি বালির পাহাড়, মানে পাহাড়টাই বালি। তো সামনে আসছে লোমা, বাহাতে পড়বে আমাদের লোমা ব্রিজ। সেই ব্রিজটা ক্রস করলে আমরা চলে যাবো হচ্ছে হানলের দিকে। তো চলুন আমরা এগিয়ে যাই। এখন ঘড়িতে বাজে 4:50। এখন আমাদের মোটামুটি 60 কিলোমিটার পাড়ি দিয়ে তারপরে হানলে পৌঁছাতে হবে। তো আমরা কিন্তু লোমা ব্রিজের অনেক কাছেই চলে এসেছি। আর আমার বাঁদিকে দেখুন জলরাশিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা নদী। এই সময় একটু নদীর জলটা কম আছে, যেহেতু একেবারে শুকনোর টাইম। তো এই নদীটার নাম হচ্ছে ইন্ডাস রিভার, মানে সিন্ধু নদী। লেতে সঙ্গমে যে সিন্ধু নদী আপনাদেরকে দেখিয়েছিলাম, সিন্ধু আর জান্সকার নদীর সঙ্গম, সেই সিন্ধু নদী বয়ে বয়ে কিন্তু এখান দিয়েও যাচ্ছে। আর সামনেই আসছে লোমা ব্রিজ, আমরা ব্রিজটা ক্রস করবো। চলুন দেখুন নদীটা কি সুন্দর যাচ্ছে, দেখুন ভিউটা দেখুন। আর এদিকে ইন্ডাস রিভারের ভিউটা দেখুন। ও রাস্তা খারাপ হলো, এত সুন্দর সিনিক বিউটি এনজয় করতে করতে আসছি, এটাই অনেক। এইসবই পাওয়া, আর এইসবের জন্যই তো লাদাখ আসা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমাদের এই রাস্তাতে আমরা যাওয়ার সময় কোনো বাইকার্সকে দেখতে পেলাম না সেরকম ভাবে, আমরা ছাড়া। কিন্তু রাজাংলা ওয়ার মেমোরিয়ালে কিন্তু আমি অনেক বাইকার্সদের দেখলাম বাইক পার্কিং করে রেখেছে। তাহলে তারা কোথায় গেল? তারা কি শুধু ওয়ার মেমোরিয়াল দেখতেই এসেছিল? আবার পড়েছে মালটা। হোল্ড হোল্ড হোল্ড, টেক দ্য হ্যান্ডেল, 1 2 3, সিট, নো ওয়ারিজ, গো স্লো, গো স্মুথ, ডু নট রাশ। হুইচ গিয়ার? ট্রাই টু ইউজ দ্য ফার্স্ট গিয়ার, কিপ ইউর লেগস ডাউন। তো সামনে ছেলেটা পড়ে গেছিল, ওকে তুলতে গিয়ে টাইম কেটে গেল। আর আমরা যাই, পুরোটাই আরামসেই যেতে হবে, কোনো টেনশন নেই। এইখানেও পড়ে গেছিল স্ক্রিট কেটে। আবার আমার চলে এসেছি একদম সিন্ধু নদীর তীরে। দেখুন, ও ভাই কি সুন্দর লাগছে দেখুন, সিন্ধু নদীর জল। আর এই হচ্ছে লোমা ব্রিজ, নতুন আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে দেখুন লোমা ব্রিজে। এটা পুরোনো ব্রিজ, আর একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এবার এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখুন এখানে যদি আপনি দাঁড়ান, দেখুন বাঁদিকে হানলে 44 কিলোমিটার, আর ডান দিকে নয়মা 29 কিলোমিটার। তো এই রাস্তাটা চলে যাচ্ছে নয়মার দিকে, আর আমরা যাব হানলে বাঁদিকে। এটা হচ্ছে লোমা চেকপোস্ট, লোমা ব্রিজে ওঠার আগে চেকপোস্টটা পড়ছে। তো এখানে আমাদেরকে পারমিটটা শো করতে হবে, পারমিটটা দেখিয়ে আমরা এগিয়ে যাব। আর আপনাদের বাইকে যদি পেট্রোল ভরতে হয় তাহলে কিন্তু আপনারা হানলের দিকে গেলে পাবেন না, আপনাকে এখান থেকে নয়মার দিকে যেতে হবে। নয়মাতে গেলে একমাত্র পেট্রোল পাম্প আছে, নয়মাতে নতুন পেট্রোল পাম্প খুলেছে, সেইখানে আপনারা পেট্রোল পাবেন। তো এখানে একটা নাম্বার লিখে দিয়েছে, যখন আমরা হানলে থেকে রিটার্ন ব্যাক করব তখন এই পারমিটটা আমাদেরকে আবার শো করে দেখাতে হবে এখানে সেম জায়গাতে, না হলে মুশকিল হয়ে যাবে। তো এটা অনেকটা সেই গুরুদংবাল লেকের পারমিটের মতো, 15,000 ক্যাফের সামনে যে পারমিটটা থাকতো, তো সেখান থেকে পারমিট করিয়ে নিয়ে আমরা গুরুদংবাল লেক করে এসে আবার ওখান থেকে টোকেনটা ফেরত নিয়ে যেতে হতো। তো আমরা ক্রস করছি লোমা ব্রিজ, দেখুন বেশ সুন্দর, নিচ দিয়ে সিন্ধু নদী বয়ে যাচ্ছে, অসাধারণ। আর নতুন ব্রিজ তৈরি হচ্ছে ডাবল লেন রাস্তা সহ। আর রাস্তা থেকে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে রাস্তা ডাবল লেনের তৈরি হচ্ছে। প্যাংগং লেক টু হানলের কমিউনিকেশন এরপরে অনেক ভালো হয়ে যাবে, এবার মনে হচ্ছে রাস্তাটা আমাদের ভালো হয়ে যাবে। আর এখানে কি, এখানে ক্যাম্পিং করছে সবাই, দারুণ ব্যাপার। কিন্তু দুংটি বলে এই জায়গাটার নাম, 16 কিলোমিটার, মানে এদিক দিয়ে রাস্তাটা যাচ্ছে দুংটি, হানলে 50 কিলোমিটার, উমলিংলা 140। ও ভাই, উমলিংলা 140। উমলিংলা সম্বন্ধে আপনাদেরকে জাস্ট একটু বলে দিই যে উমলিংলা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড, যেটা আমরা আগামীকাল পাড়ি দেব উমলিংলার পথে। তো বাদিকে দুংটি, সোজা হানলে, আর আমরা পিছন দিকে নয়মা ক্রস করে চলে আসলাম। তাড়াতাড়ি আমাদেরকে হানলে পৌঁছাতে হবে। আর দেখুন রাস্তার পাশে কত সুন্দর ভেড়া ছাগল সব ঘাস খাচ্ছে বিকেলবেলা, পাহাড়ি ভেড়া পাহাড়ি ছাগল। তো আমরা হানলের আগে একটা গ্রামে ঢুকলাম, নাম হচ্ছে রংদো। গ্রামের মধ্যে দিয়ে দেখুন কি সুন্দর ওয়াটার স্ট্রিম বেরিয়ে যাচ্ছে।
রঙ্গ গ্রাম পার করছি, খুব একটা বড় না, ছোট কিন্তু খুব সুন্দর। কারণটা হচ্ছে ছোট্ট নদী, ওয়াটার স্ট্রিম, নদী বা ওয়াটার স্ট্রিম যাই বলবেন না কেন, এটা পার হচ্ছে, এটা চলে বয়ে যাচ্ছে একদম সেই সিন্ধু নদীর দিকে। ফাইনালি আমরা হানলে পৌঁছলাম। এই যে দেখুন হানলে জিরো, আর এদিকে আছে হচ্ছে হানলে ব্রিজ, আর ওই উপরে দেখা যাচ্ছে হানলে মনেস্ট্রি। আর এখানে একটা ক্যাফে আছে, বেশ সুন্দর ক্যাফে। তো আমরা এখন বেসিক্যালি হোটেল সার্চ করছি, কোথায় থাকাটা বেস্ট হবে। সুরজিৎ হোটেলটা সার্চ করছে। হানলেতে আমরা মোটামুটি ঢুকে গেছিলাম 6:30। 6:30 আপনাদেরকে দেখালাম হানলে জিরো দেখাচ্ছে, তারপরে আপনাদেরকে বললাম যে আমরা হোটেল খুঁজছি। তো তারপর থেকে মোটামুটি 6:30 থেকে 7:30 8:30 পর্যন্ত আমরা হানলের চাপ্পা চাপ্পা জায়গা খুঁজে বেরিয়েছি হোটেলের জন্য। কোথাও কোনো হোটেল, হোমস্টে, রুম, টেন্ট, কটেজ কিচ্ছু অ্যাভেলেবেল নেই। মানে আমরা তো এখানে এসে অবাক হয়ে গেলাম, ভাবলাম যে হানলেতে কি কোনো অনুষ্ঠান আছে বা কোনো পার্টি ফার্টি হবে রিসেন্টলি, আজকে কিছু আছে যার জন্য এত লোক এসছে। প্রচুর প্রচুর বাইকার এসছে, একের পর এক বাইক ঢুকছে। আমরা ঢোকার পরও গোটা 20-25 আরো বাইকার্স এসছে যারা কেউ এই এলাকাতে কোথাও রুম পায়নি। হানলে থেকে লাস্ট অপশন হচ্ছে যে ওই গ্রামে গিয়ে কোথাও থাকা। আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে কোনো হোটেল পাবো বা রুম পাবো বা কিছু থাকার জায়গা অ্যাটলিস্ট পাবো। লাস্টে তো সুরজিৎকে আমি বললাম যে সুরজিৎ কোনো সমতল জায়গা দেখো যেখানে আমরা টেন্ট অ্যাটলিস্ট খাটাতে পারি, স্লিপিং ব্যাগ দিয়ে আজকে রাত্রিটা কাটাতে হবে, কোনো রকম অপশন নেই। তারপরে কোনোভাবে আমরা ঘুরতে ঘুরতে একটা হোটেল দেখলাম। অ্যাকচুয়ালি হোটেলে দেখলাম যে লাইট ফাইট জ্বলছে। আমি জাস্ট ক্যাজুয়ালি সুরজিৎকে বললাম, সুরজিৎ যাও দেখে আসো যদি কিছু পাওয়া যায়। রুম তো অ্যাভেলেবেল ছিল না একদম 100%, যেটা আমি বললাম, বাট তাদের হাতে পায়ে রীতিমতো, মানে মালিক তো ছিল না যে কেয়ারটেকার, তাদের হাতে পায়ে আমাদের পড়তে হয়েছে একটা কোথাও থাকার জন্য রুম দিতে, যাতে আমরা রাত্রিটুকু শুধু কাটাতে পারি। কারণ আমরা পুরো হোপলেস ছিলাম যে আমরা কি করব, কালকে আমাদের উমিংলা যেতে হবে, আমাদের পক্ষে সম্ভব না আমরা হানলে থেকে আরো 6 কিলোমিটার এগিয়ে যাই। কারণ আপনাদেরকে যদি আমরা হানলের সৌন্দর্যটা দেখাতে না পারি তাহলে হানলেতে আসার কি মানে। এই হচ্ছে আমাদের আজকে রাতে থাকার জায়গা। উপরে টিনের ছাদ, কাঠ। সুরজিৎ মাথায় হাত দিয়ে বসে আছে, ফুল অবস্থা খারাপ সুরজিতের। এইটুকুই হচ্ছে আমাদের ঘর। এই লাগেজ পুরো ভর্তি, আর মাটিতে বিছানা, এদিকে জালনা কাপড় দেওয়া, এদিকে জালনা কাচের, একটাই বাল্ব জ্বলছে, কোনো প্লাগ পয়েন্ট নেই, আমরা চার্জ দিতে কোনো ডিভাইস পারবো না। তো বেসিক্যালি এই রুমটা হচ্ছে হোটেলে যারা আসে ঘুরতে, তারা যে গাড়িতে করে আসে, সেই গাড়ির যে ড্রাইভাররা থাকে সেই ড্রাইভারদের রুম। কপালে এটাও ছিল। তো যাই হোক, এমনি কোনো সমস্যা নেই, মানে থাকার জায়গা পেয়েছি, মাথার উপর ছাদটা পেয়েছি, রাতে শোয়ার জন্য এই ঠান্ডার মধ্যে কাঁপতে হবে না আমাকে, ঠান্ডায় টেন্টে শুতে হবে না, মানে এইটা ভেবেই আনন্দ। আরেকটা যেটা প্লাস পয়েন্ট আমরা পেয়েছি, মানে আমরা কথা বলে অনেক কাকতি মিনতি করে রাজি করালাম, সেটা হচ্ছে যে আমরা রাতের ডিনার করতে পারবো ওখানে। ওদের যে বাফে আছে সেই বাফের ডিনারটা আমরা করতে পারছি, সকালের ব্রেকফাস্টও করতে পারবো, ইভেন চা, কফি, জল, টয়লেটও আমরা ইউজ করতে পারবো সকালে বিকেলে, যখন সকালে রাতে যখন ইচ্ছা হবে। খাওয়া দাওয়া থাকা মিলে এই রুমটা নিয়ে আমাদের 2000 টাকা মোট চার্জ করেছে, মানে 2000 টাকা ওনাকে দিতে হয়েছে, যাতে পার হেড 1000 টাকা রাতের খাওয়া, সকালের ব্রেকফাস্ট, এই ঘরটাতে শোয়ার জন্য। রোহিত মোটামুটি হাতে পায়ে পড়ে ফেলেছিল, আর তারপরে বাকি কিছুটা কাজ লাস্টের দিকে আমি করে, মানে দুজনে মিলে মিশন ইম্পসিবলটাকে পসিবল করলাম। আর ফাইনালি এবার আমরা এখন শুতে যাব। আমরা রাতের বেলা ডিনার করলাম, ডিনারে আমরা রাইস খেয়েছি, সুরজিৎ রুটি খেয়েছে, রাইস খেয়েছে, তার সাথে ছিল একটা আলু সবজি, ডাল ছিল, আর মটর পনির ছিল। খারাপ ছিল না, ভালোই রান্না খুব ভালো ছিল। আমরা জল টল খেয়েছি, ভালোভাবে খেয়েছি। তো এখন রাত্রিবেলা শুয়ে পড়বো। একটা ডায়ামক্স খেতে হবে আজকে রাত্রিবেলা, কারণ হচ্ছে কালকে সকালবেলা আমরা যাব হচ্ছে উমলিংলা পাস, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস। উমলিংলা পাসে কালকে আমরা সকালে যাব। আজকে সারা দিনের টোটাল কত কিলোমিটার আমরা রাইড করলাম, কত খরচা হলো আমাদের সারাদিনে, কারণ আজকে তো আমাদের পেট্রোল লাগেনি, গতকালকে আমরা ভরে নিয়েছিলাম, সমস্ত ডিটেলস আমি আপনাকে সামারিতে শেয়ার করে দিচ্ছি।